আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সবাই দেখতেছি যে ঈদ মার্কেটিং করে ফেলছে বা ঈদের কেনাকাটা শুরু করে দিছে। অনেকেই রমজানের আগ থেকে শুরু করে দিছে, অনেকেই শবে বরাতের সময় থেকে শুরু করে দিছে, যেটা ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখা যায়। তো আমাদের তো আসলে ওইভাবে ঈদের কেনাকাটা এখন আমরা শুরু করি নাই। তো ভাবছি করব বলে, তো লাস্টে এই যে চলে আসলাম আজকে ঈদের কেনাকাটা বলেন বা ঘোরাঘুরি যেটাই বলেন না কেন। কেনাকাটা শুধু তো নিজের জন্য করলে হয় না, আশেপাশে যে মানুষজন আছে, পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের অনেক আত্মীয় স্বজন থাকে, তাদেরকেও দিতে হয়। প্লাস হচ্ছে নিজের জন্য টুকটাক করে একটু একটু করে কিনতে হয়। রমজান মাসে মনে হয় না যেন বের হয়ে নিজের জন্য একটু কেনাকাটা করি, বা ঈদ আসছে এই উপলক্ষে কিছু কেনাকাটা করি বা হাজবেন্ডের জন্য কিনি। যেমন একটা অলসতা ভরে গেছে। তো আজকে মনে হচ্ছে যে না, একটু বের হই, যে যাই থাকে যেটা পছন্দ হয় কিনলে কিনবো, আর যদি কেনার ইচ্ছা হয় না তাহলে কিনবো না। এই মনস্থির করে আমি বাসা থেকে বের হয়েছি। তো হওয়ার পরে দেখলাম যে না, এখানে হাজবেন্ডের জন্য কিছু পোশাক দেখতেছিলাম। তো মোটামুটি ভালোই আছে, কালেকশন ভালোই আছে। আর এদের পোশাকের ধরন বা কালার হচ্ছে একটু অন্যরকম। ওরা তো আমাদের মতো, যে আমরা বাংলাদেশে যেরকম চাকচিক্য কালারফুল পোশাক পরি, ওরা কিন্তু এত কালারফুল পোশাক পরে না। এই যতগুলা পোশাক আছে সবই তো দেখতে পেলেন যে এত কালারফুল না, হয়তো বা ভিডিওতে এতটা ভালো আসতেছে না, কারণ বাস্তব আর ভিডিওতে অনেক ব্যবধানে কিন্তু থাকে। তবে আমার কাছে মনে হলো যেটা, যে সব কালেকশনেরই পোশাক আছে, টি শার্ট থেকে শুরু করে শার্ট গেঞ্জি বিভিন্ন টাইপের টি শার্ট যেটা দেখলাম, সব কিছুই কিন্তু মোটামুটি ভালোই আছে। আর এখন তো হচ্ছে সামার সিজনও চলে আসছে, তার জন্য পোশাকগুলোও একটু সামারের জন্য নিয়ে আসলো। এতক্ষণ তো শুধু হাজবেন্ডের কাপড় দেখলাম, এখন আসলাম যে নিজের কাপড় দেখতে, যে যদি কোনো কিছু পছন্দ হয় কিনা। এখানে দেখলাম যে লং ফ্রকের মাঝে এখানে ভালোই কাপড় আসছে, আর নতুনও মনে হয় কাপড়গুলো উঠছে। তো এই যে এই ড্রেসটা মোটামুটি ছিল, এতটা আমার কাছে ভালো লাগে না। কেন হচ্ছে ওই যে হাফ হাতা ছিল, আমার আবার ফুল হাতা পরতে ভালো লাগে, 3/4 বা ফুল হাতা এটা পরতে ভালো লাগে, কিন্তু হাফ হলে কেন জানি হাফ হাতা আমার ভালো লাগে না। তো ড্রেসটা লং ছিল, কিন্তু ওই যে হাফ হাতার জন্য আমার ভালো লাগে নাই। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি পোশাক আছে, বা এটার কোন সাইজ আছে, আর কোনো কালার আছে কিনা। দেখলাম যে না, এটার শুধু একটাই কালার, আর সাইজ আছে বিভিন্ন সাইজের আছে, তবে কালারটা কিন্তু একই রকম। তো অন্যদিকে চোখ পড়তে দেখলাম যে না, এখানে আবার ভিন্ন টাইপের কালার আছে, সাদা এবং কালোর মধ্যে টাইপ করে। এটাও আবার ঠিক আছে, লং, আমি যেভাবে চাইছিলাম সেভাবে, কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে না, এটাও হবে না। তো এদিকে চলে আসলাম। এদিকে আসার পর দেখলাম যে প্যান্ট আছে, মেয়েদের প্যান্ট। তো আমার তো প্যান্টের দরকার ছিল না, তো ভাবলাম যে দেখি কীরকম প্রাইস। দরকার ছিল না তাতে কি হয়েছে, দেখতে তো আর সমস্যা নাই। ঘুরে ঘুরে দেখছিলাম, তবে কাপড়গুলো ছিল সেই রকম কাপড়। এখানে কাপড়ের কোয়ালিটি এত ভালো, আপনি যে ব্র্যান্ডেরই কিনেন না কেন, সেই ব্র্যান্ডের কাপড় কাপড়গুলো কিন্তু খুবই ভালো হয়। আমরা সবসময় যে ব্র্যান্ডের কাপড়গুলা পরি, সেই ব্র্যান্ডের কাপড় অন্য কোনো ব্র্যান্ডের সাথে যে অদল বদল হবে, বা এক কোম্পানির কাপড় অন্য কোম্পানির নামে যে চালিয়ে দেবে, এটা কিন্তু এইরকম না। প্রায় আমরা বাংলাদেশে দেখে থাকি যে এক কোম্পানির মাল অন্য কোম্পানিতে চালিয়ে দেয়, বা এক কোম্পানির কাপড় অন্য কোম্পানির নামে চালিয়ে দেয়, কিন্তু এখানে আসলে এরকম না। আপনি যে কোম্পানির কাপড় কিনবেন না কেন, ওটার স্টিকার পর্যন্ত দেয়া থাকে। তাই কাপড়ের গুণগত মান বলেন না কেন, সেটা অনেক ভালো এবং টেকসই হয়। আর যেহেতু অনেক দিন পর্যন্ত ইউজ করতেছি, জানি কাপড়ের কোয়ালিটি কীরকম। এখানে এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছে, মনে হচ্ছে যে না, আমি যেরকম চাইতেছিলাম এটা ওই রকমই পারফেক্ট আছে। তো চিন্তা আছে নেওয়ার। আর এখানে কিছু জুয়েলারিও দেখলাম।
একসাথে অনেকগুলো জিনিস দেখে মাথা একদম নষ্ট হয়ে গেছে। একদিকে সুন্দর সুন্দর কাপড়, একদিকে হচ্ছে জুয়েলারি, মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নেই, কিন্তু সবগুলো তো আর নেওয়া সম্ভব না। তো না নিলে কি হবে, ভিডিওতে ক্যাপচার করে রাখলাম, দেখব যখন মনে হবে একটু একটু করে দেখব। সবগুলা জিনিস এত সুন্দর ছিল, কানের দুল থেকে হাতের আংটি, প্রয়োজনীয় যা ছিল আমার কাছে ভালোই লেগেছে। আর সবগুলা কিন্তু ইউনিক ছিল আর নতুন মনে হয় আসছে এগুলা। তো এই যে এটা ছিল হাতের আংটি, এটা অবশ্য আমার হাতে হবে না, একটু ছোট। তো দেখছিলাম ঘুরে ঘুরে, মানে সব কিছুই সুন্দর ছিল, মোটামুটি একদম ভালো ছিল। ঈদের জন্য বা এমনিতেই যদি পরার জন্য এগুলো নেওয়া যায়, প্রাইসটা একটু বেশি হলেও আমার কাছে মনে হচ্ছে যে না, এগুলা কিন্তু ভালোই। অনেক সময় দেখা যায় যে প্রাইস যতই বেশি হোক না কেন, এর গুণগত মান কিন্তু খুবই খারাপ থাকে। কিন্তু এখানে হচ্ছে আপনি যত ভালো প্রাইস দিয়ে নিতে পারবেন, সেই জিনিসটা কিন্তু ভালোই থাকবে। তো কথা বলতে বলতে এখানে হচ্ছে বাসায় চলে আসলাম। কিছু ছোলা বুটে সিদ্ধ দেওয়ার ছিল, এগুলা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কারণ রমজান তো প্রায় শেষের দিকে। আর রমজানের শেষ মুহূর্তে যেগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এখন বাকি যে রমজানগুলো আছে ওইগুলোর জন্য মানে ছোলা বুটও সিদ্ধ দরকার ছিল। আর প্রতিদিন যেহেতু খাওয়া হয়, তো তার জন্য এখানে সিদ্ধ করে নিলাম। এখানে হচ্ছে একটা ব্যাটার রেডি করছি, একটা ব্যাটার তৈরি করতেছি। এখানে বেসন নিলাম, তারপরে নিলাম চালের গুঁড়া, তারপরে কর্নফ্লাওয়ার, সবগুলা দিয়ে কিছু মশলা দেব, ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা বেগুনির জন্য একটা ব্যাটার রেডি করতেছে, যে পারফেক্ট একটা বেগুনি হওয়ার জন্য। তো সবাই তো জানেন যে পারফেক্ট মানে বেগুনি তৈরি করার জন্য কীরকম একটা ব্যাটার তৈরি করতে হয়, সেই বিষয়ে আর ডিটেলস বললাম না, কারণ সবাই তো জানে। তবে চালের গুঁড়াটা দিলে আর কর্নফ্লাওয়ারটা দিলে খুবই মুচমুচে হয়, অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। এখানে হচ্ছে কিছু মশলা নিয়ে নিলাম, গুঁড়া মশলা, এগুলো দিয়ে ভালো করে একটু সুন্দর করে গুলিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি যে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবাই কিন্তু ফুল ওয়াচ করবেন, অনেকেই আছে যে ফুল ওয়াচ করে না, সেটা ওয়াইটি স্টুডিওতে গেলেই দেখা যায়। কিন্তু সবার কাছে অনুরোধ করে বলতেছি, প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন, যারাই আছেন না কেন, যারা দেখতেছেন। আমরা কিন্তু এত খারাপ ভিডিও দেই না যে আপনারা আসলে এড়িয়ে যাবেন। আমাদের প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন নিয়েই কিন্তু আমরা হাজির হই। যে আমরা ব্লগ ভিডিও করি, সেই ব্লগ ভিডিওতে এমন কিছু থাকবে না এরকম কিন্তু না। যারা আমরা ব্লগ ভিডিও করি তাদের ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন কিন্তু থাকে, এই ইনফরমেশন নিয়েই কিন্তু আমরা হাজির হই। তো এখানে রান্নাবান্নাও শুরু করে দিলাম। আজকে ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি রান্না করব। অনেকেই বেগুনটা খেতে চায় না অ্যালার্জির জন্য, আমিও আসলে অ্যাভয়েড করি, আমারও অ্যালার্জি প্রবলেম আছে, তবে মাঝে মাঝে তো খাওয়াই যায়। তো এই যে এখানে বেগুনটা কেটে নিলাম, একটু বড় বড়ই করে কেটে নিয়েছি, কারণ বেগুন তো এমনিতেই নরম হয়ে থাকে। কাঁচামরিচ দিয়ে আজকে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ রমজান মাসে দেখা যায় যে মানে একরকম খাবার খেতে খেতে মনে হয় যে মানে ঝাল টাল তো আসলে কম খাওয়া হয়, মনে হচ্ছে যে না একটু ঝাল দিয়ে তরকারি রান্না করলে হয়তো বা ভালো লাগবে। তার জন্য বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে আজকে তরকারি রান্না করব। এটা আসলে চচ্চড়ির জন্যই এই মশলাটা কষানো হচ্ছে। আজকে বেগুন আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে সুন্দর করে এখানে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে রমজান মাসে এত ভারী খাবার না খেয়ে হালকা পাতলা খাবার কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। কিন্তু আমরা প্রত্যেক দিন যে ভাজা পোড়া খাই বা তৈলাক্ত খাবার খাই, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন, আবার অনেকেই বুঝতে পারেন না। তো আজকে আমি মানে আমার হাজব্যান্ডকে বলছি যে আজকে কোনো ইফতারি রেডি করব না, সাধারণ ভাত দিয়েই কিন্তু আজকে আমরা ইফতারিটা করব, কারণ একই খাবার বারবার ভাজা পোড়া খেতে আসলে ভালোই লাগছিল না। তো তার জন্য এই মানে ইফতারটা আয়োজন করা, বা যেটাই বলেন না কেন তরকারি রান্না করে আজকে হচ্ছে সাদা ভাত দিয়ে ইফতারি করব। মানে একটা তৃপ্তি পাওয়া যায় যে তরকারি ভাত সাদা ভাত হলে এটা মানে একটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। কিন্তু প্রত্যেক দিন একই খাবার ভাজা পোড়া, এটা আসলে মানে এখন মনে হচ্ছে যে আর খেতেই পারতেছি না, আর ভালোও লাগতেছে না। তো এখানে হচ্ছে এই যে ছোট মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব আলতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে।
বাসমতি চাল রান্না করার গোপন একটা টিপস আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে বাসমতি চাল রান্না করতে গেলে অনেকেই কমপ্লেন থাকে যে চালটা ভেঙে যায়, সুন্দর হয় না চালটা রান্না করতে গেলে। তো তাদের জন্য আজকের এই টিপসটা। আপনারা চালটা খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা একটু বেশি পরিমাণের পানি দিয়ে আর 2 চা চামচ লবণ দিয়ে প্রায় 2 ঘন্টার মতো আপনারা চালটা ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা পোলাও বা যে কোনো কিছু রান্না করেন না কেন, আমি ঠিক যেভাবে মাংসের উপরে চালটা দিলাম, দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, ঠিক ওইভাবে আপনারা মানে বিরিয়ানি রান্না করলে এর ক্ষেত্রে আপনারা এই স্টেপটা ফলো করতে পারেন। আর পানি দিয়ে এইরকম হালকা করে আপনারা মানে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন যে কোনো চাল কিছুই ভাঙবে না, একদম মানে সুন্দর হবে চালটা এবং অনেক সুন্দর করে চালটা ফুটে উঠবে। অনেকেই হয়তো বা কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু এটা আসলে আমি যখন ফলো করছি এই টিপসটা, তখন দেখি যে না, আমার চালটা একটুও ভাঙে নাই, একদম সুন্দর ঝরঝরা চাল হয়েছে বা ভাত যেটাই বলি না কেন। আসলে কিছু কিছু টিপস মাথায় রাখলে রান্না বান্না বা ঘরের কাজকর্ম কিন্তু অনেক সুন্দর হয়, যেটা আসলে অনেক সময় আমাদের মাথাতেও থাকে না। আর রান্নার ক্ষেত্রে কিছু টিপস কিন্তু ফলো করা অবশ্যই জরুরি। ভিডিওতে বলা কথাগুলো অনেক সময় হয়তো বা আপনাদের আমরা মানে বুঝিয়েও বলতে পারি না, কিন্তু অনেকেই আপনারা চেষ্টা করেন যে বুঝে নেওয়ার জন্য। তো আজকের টিপসটা কেমন লাগলো আপনারা কিন্তু একটু বলবেন। এখানে হচ্ছে চালের পানিটা আমি শুকিয়ে নিয়েছি, পুরোপুরি শুকাইনি, দেখতেই পাচ্ছেন যে নিচে কিছু পরিমাণ পানি আছে। এখন ঢাকনা দিয়ে কম আগুনে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে মতো। 10 থেকে 15 মিনিটের পরে আমি চুলা অফ করে দেব। আর এখানে হচ্ছে যে ছোট মাছের যে চচ্চড়িটা বললাম যে রান্না করতেছি, এটাও প্রায় হয়ে আসছে। এখন পানিটা আর একটু শুকিয়ে নিলে আমি নামিয়ে নেব। এদিকে আমার পোলাও রান্না করাও শেষ, আর ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, আর প্রত্যেকটা চাল কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কোনো জায়গায় কিন্তু চাল নেই। একটা থাকে না যে ভাত রান্না করে চাল চাল থাকে, এরকম না, প্রত্যেকটা চালই কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ইফতারের আগ মুহূর্তে কাজের চাপ কিন্তু অনেক বেশিই থাকে, মানে কোনটা রেখে কোনটা করব এটা ভাবতে ভাবতে আমার কাছে মনে হয় যে অনেক সময় চলে যায়। এখানে ব্যাটারটা কিছু সময় আমি ব্যাটার তৈরি করে কিছু সময় রেখে দিয়েছিলাম রেস্টে। এখন হচ্ছে যে বেগুনিগুলো আমি করে নিব, আর হাতেও বেশি সময় নাই, যতটুকু সময় আছে বেগুনিটা করে শেষ করতে হবে। আবার ওইদিকে টেবিলটাও সাজাতে হবে, যখন মনে হয় একা হাতে এত কাজ কিভাবে করব, আর করার আগে কিন্তু চিন্তা থাকে, আর করার পর মনে হয় যে না, এগুলো তো একাই সম্ভব। আসলে ওই যে একটা হুলস্থুল বা একটা তাড়াহুড়া থাকে, এটার জন্য মনে হয় যে করতে পারবো কি পারবো না, এটাই একটা টেনশন থাকে। পোলাও বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে একটা টিপস সবসময় মনে রাখবেন যে আপনি রান্না করার পর কখনোই গরম অবস্থাতেই আপনি পোলাও বা বিরিয়ানি নাড়াচাড়া করতে যাবেন না। একদম হয়ে যাওয়ার পর প্রায় 20 থেকে 25 মিনিট পর চুলা থেকে নামানোর পর আপনি নাড়াচাড়া করবেন, তাতে তাপটাও একটু কম থাকে। কারণ একদম টাটকা গরম অবস্থা আপনি যদি এই ভাতগুলো নাড়াচাড়া করেন, তাহলে ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা আর একটু বেশি থাকে। তাই ভাতটা হওয়ার পর 20 থেকে 25 মিনিট পর একটু নাড়াচাড়া দিবেন, তাহলে দেখবেন যে কোনো চালই কিন্তু ভাঙতেছে না। আজকের এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।